আজ আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য যে প্রাণীদের গঠনতন্ত্র এই চ্যাপ্টারটি একবার কুইক রিভিশন দেব। তো এখানে প্রথমেই কি দেখছি যে এই চ্যাপ্টারে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রাণী কলা। তাহলে এবার প্রথমেই দেখতে পাচ্ছি কি যে প্রাণী কলা হচ্ছে 4 প্রকারের। তাহলে এবার 4 প্রকারের প্রাণী কলা কি বলা হচ্ছে, এই যে 1 নম্বর হচ্ছে আবরণী কলা, 2 যোগ কলা, এবং 3 পেশি কলা, আর 4 হচ্ছে কি স্নায়ু কলা। তাহলে এবার প্রথমেই যদি আমরা দেখি যে এই আবরণী কলা কোথা থেকে উৎপত্তি হয়, তাহলে দেখা যাবে কি যে আবরণী কলা হচ্ছে আদি ভ্রূণের এক্টোডাম, আদি ভ্রূণের মেসোডাম এবং এন্ডোডাম, এই 3টে লেয়ার থেকেই কিন্তু আবরণী কলার উৎপত্তি হয়। আর যোগ কলা যদি বলি তাহলে সেটা কোথা থেকে হবে, শুধুমাত্র মেসোডাম থেকে, এবং পেশি কলা শুধুমাত্র মেসোডাম থেকে। আর স্নায়ু কলা যদি বলি তাহলে সেটা কোথা থেকে হবে, সেটা হবে এক্টোডাম থেকে। তাহলে এই হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী কলা। প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি আবরণী কলা। এবার এখানে দেখতে পাচ্ছি কি যে আবরণী কলার উৎপত্তি কোথা থেকে হয়, সেটা তো একটু আগে আমরা পড়লাম, সেটা হচ্ছে কি এক্টোডাম, মেসোডাম এবং এন্ডোডাম। তাহলে এখান থেকে সৃষ্টি হচ্ছে। এই কলার অবস্থান যদি বলি তাহলে এটা দেহের আবরণ, আমাদের দেহের যে ত্বক সেটা আবরণী কলা দিয়েই তৈরি। আর এখানে বিভিন্ন যে অভ্যন্তরীণ যে অঙ্গের বহি আর অন্ত আবরক যেগুলো রয়েছে, তো সেগুলোও কিন্তু আবরণী কলা দিয়ে গঠিত, অর্থাৎ পাকস্থলী বা যদি দেখি বৃক্ক, তাহলে এদের বাইরের যে কি বলবো আবরণটা, তো সেই আবরণটাও কিন্তু এই আবরণী কলা দিয়েই, বা তাদের যদি বলি যে অন্ত আবরক সেটাও। এবার আবরণী কলার বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য কি, কোষগুলো ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। তাহলে আবরণী কলার ক্ষেত্রে আমরা যদি দেখি একটা কোষ আবরণী কলা যদি এখানে হয়, ঠিক তার পাশাপাশি আর একটা সেল থাকবে, এগুলো কি হবে, একদম কি হচ্ছে, একদম ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করছে। তাহলে কোষগুলো ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, যে তাহলে কি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। আর এর একটা সবসময় কি মুক্ত তল, বর্তমান সবসময় একটা মুক্ত তল। তাহলে আমরা যদি দেখি যে আবরণী কলা, একটা আবরণী কলা, এইটা যদি একটা লেয়ার দেখি, এটা বেসমেন্ট মেমব্রেন, আর বেসমেন্ট মেমব্রেনের উপর আমি ধরে নিচ্ছি এটা একটা আবরণী কলার একটা কোষস্তর, উপরে আর একটা কোষস্তর রয়েছে। এবার এই যে লেয়ারটা রয়েছে আবরণী কলার, এটা যদি দেখি নিচে রয়েছে কি বেসমেন্ট মেমব্রেন, আমি এখন নিচে যেটা বলছি এটা কি বেসমেন্ট মেমব্রেন। আর এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার। তাহলে ফার্স্ট লেয়ারটার এর কোনো মুক্ত তল নেই, কিন্তু এই যে সেকেন্ড লেয়ারটা দেখতে পাচ্ছি একদম উপরে যেটা, একটা তল তো যুক্ত আছে এই নিচের কোষগুলোর সাথে, আর একটা দিক এটা কি, এটা হচ্ছে কি মুক্ত তল। তাহলে এটা কিন্তু মুক্ত তল। তাহলে আবরণী কলার সবসময় কি থাকবে, একটা মুক্ত তল বর্তমান থাকবে। তারপর যেটা রয়েছে কি যে ভিত্তি পর্দা, তাহলে এর ভিত্তি পর্দা বর্তমান, এই যে বললাম বেসমেন্ট মেমব্রেন, এখানে যেটা এখনই দেখালাম বেসমেন্ট মেমব্রেন, তাহলে আবরণী করা সবসময় একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, যার উপরে কিন্তু বাকি কোষগুলো সজ্জিত। একমাত্র আবরণী কলাতেই কিন্তু এই বেসমেন্ট মেমব্রেনটা দেখা যায়। এখানে কোনো রক্তবাহ যায় না, রক্তবাহবিহীন এই বেসমেন্ট মেমব্রেন পর্যন্ত রক্তবাহ যায়। রক্তবাহ কোথা পর্যন্ত যাবে, এই বেসমেন্ট মেমব্রেন পর্যন্ত। আর এই বেসমেন্ট মেমব্রেন থেকেই কিন্তু বাকি যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিন্তু পুষ্টি পাবে। যেহেতু ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, তাই এদের ধাত্র কিন্তু খুবই কম হয়। এদের জাংশন বর্তমান, যে একটা কোষ আর একটা কোষের মধ্যে টাইট জাংশন, গ্যাপ জাংশন, অ্যাডহিয়ারিং জাংশন, এই বিভিন্ন ধরনের জাংশন কিন্তু এদের। তাহলে এখানে যে জাংশন যদি বলি তাহলে এখানে কি, হ্যাঁ বোঝা যাবে, এটা টাইট, তারপরে গ্যাপ, তারপরে অ্যাডহিয়ারিং। তাহলে এই বিভিন্ন ধরনের কিন্তু জাংশন কিন্তু বর্তমান। এবার কি অনেক ক্ষেত্রে মাইক্রোভিলাই, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মাইক্রোভিলাই আছে, অনেক ক্ষেত্রে দেখা যাবে কি সিলিয়া আছে, কোথাও দেখা যাবে কি স্টিরিওসিলিয়া আছে। তাহলে স্টিরিওসিলিয়া মানে সিলিয়া, কিন্তু সেটা সঞ্চারণশীল নয়, গতিশীল নয়, তাহলে সেটাকে বলবো স্টিরিওসিলিয়া। সিলিয়া আমরা কোথায় দেখতে পাবো, এপিডিডাইমিসে, শুক্রাশয়ের এপিডিডাইমিসে কিন্তু আমরা স্টিরিওসিলিয়া দেখতে পাবো।
এছাড়া আমরা মাইক্রোভিলাই, সিলিয়া এগুলোতে আমরা আসছি। তাহলে এবার স্টিরিওসিলিয়াটা আমরা এখান থেকে মনে রাখবো যে স্টিরিওসিলিয়া কোথায় থাকে, এপিডিডাইমিসের কোষে। তাহলে এই হচ্ছে কি আবরণী কলার উৎপত্তি, এর অবস্থান এবং আবরণী কলার বৈশিষ্ট্য। এবার আবরণী কলার শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগ দেখার আগে যদি আমরা বলি যে আবরণী কলার কাজ কি, আবরণী কলার কাজ কি হবে? এক হচ্ছে প্রতিরক্ষা, যেহেতু এটা কি করে যে ওই আবরণটা, বাইরে আবরকটা সৃষ্টি করে বা ত্বক সৃষ্টি করে, তাহলে এটা কি করবে, আমাদের প্রতিরক্ষা দেবে। 2 নম্বর যদি বলি, এটা হচ্ছে কি ক্ষরণ, কিছু আবরণী কলা কিন্তু গ্রন্থিময় হয়, তাহলে সেগুলো ক্ষরণ করে। 3 নম্বর কি দেখা যাবে, শোষণ করে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো কি আবরণী কলা শোষণ করছে, এই শোষণ করার জন্যই কিন্তু মাইক্রোভিলাই সব কিন্তু আমরা দেখতে পাবো। এগুলো হচ্ছে আবরণী কলার প্রধান কাজ। তাহলে প্রতিরক্ষা, ক্ষরণ, শোষণ, তাহলে এগুলো কার কাজ? এগুলো সব আবরণী কলার কাজ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আবরণী কলা। তাহলে আবরণী কলার শ্রেণীবিভাগ, প্রথমে 1 নম্বর যেটা লিখেছে কি সরল আবরণী কলা। এটা প্রথমে আছে সরল। সরল আবরণী কলা কোন ক্ষেত্রে বলবো? যখন দেখতে পাবো যে আবরণী কলা একটা লেয়ারে সজ্জিত। তাহলে এই একটা কোষ, এই তার পাশে একটা কোষ, পরপর কতকগুলো কোষ যদি থাকে তাহলে তাকে কি বলবো? তাহলে পরপর কতকগুলো কোষ থাকলে সেটাকে আমরা বলবো এটা একস্তরীয়। একটা একস্তরীয় আবরণী কলা, তাহলে একটা স্তর। সেরকম হলে আমরা কি বলবো? একে সরল। কোষগুলো যে সবসময় এরকমই দেখতে হবে এটা কথা না, বিভিন্ন ধরনের দেখতে হতে পারে, সেগুলো আমরা এখনই আসছি। তাহলে যদি একটা স্তর থাকে তাহলে তাকে বলবো সরল। কেন? কারণ স্তর একটা। তাহলে প্রথমে কি বলা আছে এখানে? আইসাকার। এই আইসাকার কখন হবে? যখন দেখব যে এখানে পাশেই লিখে দিই, এই আইসাকারটা কখন হবে? যখন দৈর্ঘ্য, এই কোষটার দৈর্ঘ্য, প্রস্থ এই দুটোই আছে, কিন্তু উচ্চতা এটা খুবই কম। তাহলে দৈর্ঘ্য প্রস্থের তুলনায় উচ্চতা কিন্তু খুবই খুবই নগণ্য। তাহলে সেই রকম হলে তাকে কি বলবো? তো সেরকম হলে তাকে বলবো, এটা কি লিখলাম? উচ্চতা। বেশ, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি খুবই কম হয় তাহলে তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো আইসাকার আবরণী কলা। তাহলে এবার এখানে উদাহরণ কি হবে? এখানে দেখতে পাচ্ছি আইসাকার আবরণী কলার মধ্যে কি রয়েছে? রক্তবাহ, অ্যালভিওলাই, তারপর হেনলি লুপ, বার্মান ক্যাপসুল। তাহলে এগুলো সব কি আইসাকার আবরণী কলা। তাহলে এবার আইসাকার আবরণী কলা এগুলো কিন্তু কোনো রকম এদের কিন্তু সিলিয়া নেই। তাহলে এগুলো কি সব সিলিয়াবিহীন আইসাকার আবরণী কলা। তাহলে রক্তবাহটাকে আমরা কি বলতে পারি? এন্ডোথেলিয়াম। এটা লিখে দিই আছে, এটাকে বলবো এন্ডোথেলিয়াম। তাহলে এছাড়া কি দেখতে পাচ্ছি? অ্যালভিওলাইয়ের মধ্যে আমরা দেখতে পাবো, হেনলি লুপের মধ্যে দেখতে পাবো, বার্মান ক্যাপসুলের মধ্যে দেখতে পাবো, এগুলো সব কি আইসাকার। বেশ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বার্মান ক্যাপসুল মনে রাখতে হবে, রক্তবাহ, অ্যালভিওলাই, হেনলি লুপ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। বেশ, এরপর যেটা দেখবো সেটা হচ্ছে কি ক্ষুদ্র ব্রঙ্কিওল। এটাও আইসাকার আবরণী কলা। ক্ষুদ্র ব্রঙ্কিওল, তারপরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এগুলো যদি দেখি, এই ক্ষুদ্র ব্রঙ্কিওলটার ক্ষেত্রে যে আমরা কি বলবো, বা পিসিটি, এগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো? যে এগুলো সব কিন্তু মাইক্রোভিলাই যুক্ত। তাহলে এগুলো মাইক্রোভিলাই যুক্ত। ক্ষুদ্র ব্রঙ্কিওলটা না, এটা আমি মুছে দিই। তাহলে এখানে মাইক্রোভিলাই কোনটা বলবো? পিসিটি যেটা রয়েছে, তাহলে এখানে কি আছে? এখানে মাইক্রোভিলাই আছে। এবার মাইক্রোভিলাই কি? তাহলে এটা একটা কোষ, এই কোষের উপরের সারফেসটা, এটাকে যদি শোষণ করতে হয় তাহলে কি করবে? তাহলে এই রকম করে কি সারফেসটা তার ক্ষেত্রফল বাড়িয়ে নেবে। তাহলে এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো মাইক্রোভিলাই। তাহলে পিসিটাকে কি করতে হচ্ছে? শোষণ করতে হচ্ছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কার, এটা নেফ্রনে শোষণ করতে হচ্ছে, তাই জন্য এখানে মাইক্রোভিলাই আছে। ক্ষুদ্র ব্রঙ্কিওল, তাহলে ক্ষুদ্র ব্রঙ্কিওল এখানে কি আছে? এখানে সিলিয়া আছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে সিলিয়া যুক্ত আইসাকার আবরণী কলা হচ্ছে ক্ষুদ্র ব্রঙ্কিওল, আর মাইক্রোভিলাই যুক্ত আইসাকার আবরণী কলা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এরপরে দেখতে পাচ্ছি কি আমরা ঘনকাকার। তাহলে ঘনকাকার বা যেটাকে আমরা কি বলবো? কিউবয়েডাল। তাহলে এটা কি হবে? ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এখানে যেরকম কি ছিল ইসিটি, এটা ডিসিটি। আর তাছাড়া কি সেমিনিফেরাস টিউবিউল। তাহলে এগুলোতে কি দেখা যাবে? ঘনকাকার, সরল ঘনকাকার। এরপরে যদি আমরা চলে যাই স্তম্ভাকার বা কলামনার, তাহলে এখানে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি পাকস্থলী, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত্রের মিউকোসা। তাহলে এগুলোতে আমরা কি দেখতে পাবো?
সরল স্তম্ভাকার এপিথেলিয়াম। আর তারপর এখানে কি রয়েছে, ট্রাকিয়া, ফ্যালোপিয়ান টিউব। তাহলে এই ট্রাকিয়া আর ফ্যালোপিয়ান টিউব খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই দুটো, যে এতে কি দেখা যাবে, এতে দেখা যাবে সিলিয়া। তাহলে সিলিয়া কোথায় কোথায় দেখা যাবে, ট্রাকিয়া, ফ্যালোপিয়ান টিউব, তাহলে এগুলোতে কি দেখা যাবে, এগুলোতে দেখা যাবে কিন্তু স্তম্ভাকার, সরল স্তম্ভাকার, কিন্তু সেখানে কি রয়েছে, সিলিয়া রয়েছে। এবার যৌগিক বা স্তরীভূত, তাহলে যেখানে এটা কি রকম হবে আসলে, এই একটা লেয়ার দেখতে পাচ্ছি, এই একটা আবরণীকলার লেয়ার, একটা লেয়ার, তাহলে এর উপরে আবার একটা লেয়ার রয়েছে, এরকম যদি হয় তাহলে তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো যৌগিক বা স্তরীভূত। এবার এখানে আরেকটা জিনিস, যে আমরা কিন্তু যখন সরল আয়সাকার আবরণী কলা বললাম, এই সরল আয়সাকার যে আবরণী কলা, একে কিন্তু পেভমেন্ট এপিথেলিয়ামও বলে, পেভমেন্ট, পেভমেন্ট এপিথেলিয়াম। তাহলে এরা কিন্তু পরপর টাইলসের মতো, পরপর টাইলসগুলো যেরকম পরপর থাকে, তো সেই রকম দেখতে লাগে, তো এগুলোকে কি বলে, তাহলে এটাকে বলে পেভমেন্ট। তাহলে আইসাকার আবরণী কলাকে কিন্তু পেভমেন্ট এপিথেলিয়ামও বলা হয়। বেশ, তাহলে এবার যৌগিক বা স্তরীভূত, এই যে একাধিক স্তরে আছে, তাহলে সেটা আইসাকার হতে পারে, তাহলে যৌগিক স্তরীভূতটা আইসাকার হতে পারে। বেশ, তাহলে আইসাকার আবরণী কলা যে এরকম কিন্তু অনেকগুলো স্তরে আছে, তাহলে সেরকম উদাহরণ আমরা কি দেখব, এপিডার্মিস, তারপর কি নখ, চুল, শিং, এইগুলো কিন্তু এগুলো কিন্তু কেরাটিন যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ। এদিকে যেগুলো লিখেছি সেগুলো কি হবে, কেরাটিন যুক্ত, তাহলে এটা হচ্ছে কেরাটিন যুক্ত। আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছি গলবিল, গ্রাসনালি, কর্নিয়া, এগুলো নন কেরাটিনাইজড, এখানে কোনো কেরাটিন যুক্ত নয়, তাহলে এগুলো কেরাটিন বিহীন। তাহলে এইভাবেও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হবে, যে এপিডার্মিস, তারপরে এপিডার্মিস বলতে আমাদের ত্বক বা নখ, চুল, কিছু কিছু প্রাণীর যাদের শিং, এগুলো কিন্তু সব কেরাটিনাইজড, সব কেরাটিন যুক্ত। আর কেরাটিন বিহীন বললে গলবিল, গ্রাসনালি, কর্নিয়া, এগুলো একাধিক স্তরে থাকে এবং কেরাটিন বিহীন। এরপর যেটা রয়েছে সেটা দেখব কি, স্তরীভূত কি আবার ঘনকাকার, ওটা ছিল আইসাকারে, ঘনকাকার, তাহলে ঘনকাকার কি হবে, স্তন গ্রন্থি। আর স্তরীভূত স্তম্ভাকার যদি দেখি তাহলে এপিগ্লটিস। তাহলে আমরা জানি যে যেখানে খাদ্যনালী এবং শ্বাসনালী, যেখানে আসলে যেখানে আমাদের গলবিল ছিল সেখানে বায়ু, তারপরে খাদ্য একই পথ দিয়ে যাচ্ছে, কিন্তু যেখান থেকে ওই বায়ু যাওয়ার যে পথটা, ট্রাকিয়াটা এবং খাদ্যনালীটা যেখানে আলাদা হচ্ছে, সেখানে কি রয়েছে, এপিগ্লটিস রয়েছে। আর সেটা কিসের উদাহরণ, স্তরীভূত স্তম্ভাকার। তাহলে এই গেল কি সরল আবরণী এবং যৌগিক। এবার আমরা কি দেখবো, ছদ্ম স্তরীভূত। ছদ্ম স্তরীভূত বলতে কি, এক্ষেত্রে কি হবে, এবার যেগুলো স্তম্ভাকার এপিথেলিয়াম হয়, এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, ঠিক স্তম্ভাকারগুলো এরকম দেখতে হয়, যাদের কি হবে, দৈর্ঘ্য প্রস্থ তুলনায় উচ্চতার অনেক বেশি, আর তাদের ক্ষেত্রে তাদের এই বেসের দিকে নিউক্লিয়াসটা থাকবে। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকবে, বেসের দিকে। তাহলে বেসের দিকে নিউক্লিয়াস থাকে কাদের ক্ষেত্রে, স্তম্ভাকার এপিথেলিয়ামের ক্ষেত্রে। বেশ, এবার যেটা ছদ্ম স্তরীভূত আছে, তাহলে সেক্ষেত্রে কিরকম দেখতে লাগবে, যে আসলে এটা এক স্তর বিশিষ্টই, কিন্তু দেখে একাধিক স্তর মনে হবে। কারণ কি, এক্ষেত্রে আমরা যদি দেখি এই একটা কোষ, তার পাশে এই একটা রয়েছে স্তম্ভাকার, পরপর কয়েকটা স্তম্ভাকার আবরণী কলা রয়েছে। এবার যার মধ্যে কি দেখা যাবে, যে কোনো একটাতে বেশি একটা নিউক্লিয়াস রয়েছে এবং একটাতে নিউক্লিয়াস একটু উপরের দিকে রয়েছে। তো এই রকম ভাবে যদি থাকে তাহলে কি হবে, একটা লেয়ার আমরা দেখতে পাবো, এই যে একটা লেয়ার, এই লেয়ারটা, আর একটাই উপরে। যদিও এটা আসলে একটাই স্তরে আছে, কিন্তু যেহেতু নিউক্লিয়াস দুটো স্তরে সজ্জিত আছে, তো সেক্ষেত্রে এটাকে স্তরীভূত দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে স্তরীভূত নয়, এগুলোকে কি বলে, ছদ্ম স্তরীভূত বা সিউডো স্ট্র্যাটিফাইড। তাহলে এরকম যদি সিলিয়াযুক্ত, এই ছদ্ম স্তরীভূতটা যদি সিলিয়াযুক্ত, তাহলে সেটা সিলিয়াযুক্ত স্তম্ভাকার, তাহলে সেটা কি হবে, বৃহৎ ব্রঙ্কাই। তাহলে বৃহৎ যে ব্রঙ্কাইগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলিয়াযুক্ত স্তম্ভাকার। আর সিলিয়াবিহীন যদি স্তম্ভাকার বলি, তাহলে সেটা হচ্ছে ইউরিথ্রা, বা এটাকে আমরা কি বলতে পারি, মূত্রনালী। ইউরিথ্রা বা এটা কি বলবো, মূত্রনালী, মূত্রনালী। তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে সিলিয়াবিহীন স্তম্ভাকার ছদ্ম স্তরীভূত। আর যদি সিলিয়াযুক্ত স্তম্ভাকার ছদ্ম স্তরীভূত হয়, তাহলে সেটা বৃহৎ ব্রঙ্কাই হবে। এরপর আমরা কি দেখব, গ্রন্থিময়। গ্রন্থিময় বলতে যেসব আবরণী কলাগুলো পরিবর্তন হয়ে একটু মডিফাই হয়ে কি করছে, তারা কিছু ক্ষরণ করতে পারছে, তাহলে তারা গ্রন্থিময় হবে। তাহলে গ্রন্থিময় প্রথমে কি রয়েছে, এক নম্বরে এককোষী, তাহলে গোবলেট কোষ। এই গোবলেট কোষকে কোথায় দেখতে পাবো, গোবলেট কোষকে কিন্তু আমরা পাকস্থলী, পাকস্থলীর মিউকোসা স্তরে পাবো।
আমরা ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তরে পাবো। তাহলে এই যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, এদের মিউকোসা স্তরে কাকে পাবো? গবলেটকে। প্যানেট কোষকে কোথায় পাবো? একে ক্ষুদ্রান্ত্রে পাবো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এগুলো কি? তাহলে এগুলো হচ্ছে এককোষী গ্রন্থি। এরপর যদি বহুকোষী গ্রন্থি দেখি, তাহলে বহুকোষী গ্রন্থি কোনটা হবে? বহুকোষী গ্রন্থি হবে লালা গ্রন্থি। তাহলে এককোষী হচ্ছে এগুলো, আর বহুকোষী কিন্তু হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি ছাড়াও আমরা প্যারোটিড যা গ্রন্থি আছে বেশিরভাগই, এই গোবলেট প্যানেট ছাড়া আমরা যা গ্রন্থি দেখবো সবই হচ্ছে বহুকোষী। এবার ক্ষরণের প্রকৃতি অনুসারে, তাহলে গ্রন্থিময় যেগুলো আছে সেগুলো ক্ষরণ কিভাবে করছে, তাহলে সেই প্রকৃতি অনুসারে কিন্তু আবার 3টে ভাগে ভাগ করছি। তাহলে প্রথম একটা কি রয়েছে? হলক্রিন। তাহলে হলক্রিন বলতে কি, যে একটা দেখতে পাচ্ছি এটা কোষ, এই পুরো কোষটাই, এর মধ্যে পুরো কোষটাই কিন্তু ক্ষরিত হয়ে যাচ্ছে, এর পদার্থ, এই কোষটাই পুরো নষ্ট হয়ে গিয়ে এর পদার্থ ক্ষরণ করে দিচ্ছে। তাহলে সেই রকম যদি হয় তাহলে তাকে বলবো হলক্রিন। হোল কোষটা পুরো তার পদার্থ ক্ষরণ করে দিয়ে নষ্ট হয়ে গিয়ে কিন্তু পদার্থ ক্ষরণ করে দিচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তো সেটাকে আমরা বলবো হলক্রিন। তাহলে দেখতেই পাচ্ছি এখানে হলক্রিনের উদাহরণ হচ্ছে সিবেসিয়াস, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা হলক্রিন গ্রন্থির উদাহরণ হচ্ছে সিবেসিয়াস। এরপর কি দেখতে পাচ্ছি? অ্যাপোক্রিন। তাহলে অ্যাপোক্রিন কাকে বলবো? এপিক্রিন নয় কিন্তু, কি বলছি? অ্যাপোক্রিন। এটা কিন্তু খেয়াল রাখবো। তাহলে অ্যাপোক্রিন কাকে বলবো? অ্যাপোক্রিন হচ্ছে দুগ্ধ গ্রন্থি। তাহলে এখানে কি রকম হবে? এখানে আসলে কি দেখা যাবে, যে এই একটা কোষ, তাহলে এখানে পদার্থগুলো আছে, তার উপরের এই পোর্শনটা নষ্ট হয়ে যাবে, দিয়ে পদার্থ ক্ষরণ করে দেবে। হলক্রিনে কি হচ্ছিল? গোটা কোষটা, সমগ্র সেলটা, এখানে উপরের অংশটা, তাহলে তাকে বলবে অ্যাপোক্রিন, যেটা দুগ্ধ গ্রন্থি। আর কি দেখতে পাচ্ছি? মেরোক্রিনের ক্ষেত্রে কোষ কোনোভাবে কোনো অংশও নষ্ট হবে না, গোটা অংশও নষ্ট হবে না। কি হবে? সেখান থেকে শুধু পদার্থটা ব্যাপন পদ্ধতিতে ক্ষরিত হবে, যেমন গোবলেট কোষ, ধর্মগ্রন্থি। তাহলে কি হবে? তাহলে এগুলোর ক্ষেত্রে কোষটা নষ্ট হচ্ছে না, শুধু পদার্থটা ক্ষরিত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে মেরোক্রিন। উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার নালীর উপস্থিতি অনুসারে, তাহলে নালী আছে না নেই সেই গ্রন্থির, তাহলে একটা হচ্ছে সনাল। তাহলে সনাল বলতে সেই গ্রন্থিটা রয়েছে, যেটা একটা গ্রন্থি, এখানে কোষ রয়েছে। এবার এখানে দেখতে পাবো নালী আছে, তাহলে এই নালী যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা সনাল। তাহলে যেটা নালী আছে সেটা হয়ে যাবে সনাল, তাহলে সেরকম কি হবে? সেরকম লালা গ্রন্থি। তাহলে লালা গ্রন্থি একটা সনাল গ্রন্থি। এরপরে দেখতে পাচ্ছি অনাল। তাহলে সেক্ষেত্রে এদের কোনো নালীই থাকবে না, তাহলে এটা একটা গ্রন্থি। আর এর মধ্যে যে রক্তবাহ গেছে, তাহলে সেই রক্তবাহতে কিন্তু সরাসরি এর যে ক্ষরিত পদার্থ সেটা ক্ষরিত হয়ে যাচ্ছে, তাহলে সেরকম উদাহরণ হচ্ছে পিটুইটারি। তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখতে পারি, যেটা সনাল হবে সেটা সবসময় যেটা ক্ষরণ করবে সেটা হচ্ছে উৎসেচক। আর যেটা অনাল হবে তাহলে সেটা সবসময় কি ক্ষরণ করবে? সেটা ক্ষরণ করবে হরমোন। এইবার একটা দেখতে পাচ্ছি কি, যে অগ্নাশয় কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। তাহলে এর একটা সনাল পার্টও আছে, আবার অনাল পার্টও আছে। তার মানে মিশ্র গ্রন্থি যে উৎসেচক ও হরমোন উভয়ই কিন্তু সৃষ্টি করতে পারে। তাহলে এবার এটা অগ্নাশয় লিখেছি, এছাড়া ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলো সবই কিন্তু যে মিশ্র গ্রন্থির উদাহরণ হবে। তাহলে এই ছিল অপরিণিকলার বিভিন্ন শ্রেণী বিভাগ এবং তাদের উদাহরণ। তাহলে এগুলো কিন্তু অবশ্যই একবার রিভিশন দিয়ে নেবে। পরে দেখতে পাচ্ছি কি, যোগকলা। তাহলে যোগকলার উপাদান, তাহলে যোগকলা কি কি দিয়ে তৈরি? তাহলে আগে আমরা আবরণী কলায় যদি দেখতাম, তাহলে সেখানে কিন্তু কোষ ধাত্রের পরিমাণ খুবই কম। এটা কোথাও লিখেছি নাকি জানি না, হ্যাঁ, ধাত্র খুবই কম। বেশ, তাহলে এইবার এখানে যদি আমরা দেখি, তাহলে কি হবে, যে যোগকলার উপাদানে এখানে ধাত্র আবার প্রচুর বেশি থাকে। তাহলে ধাত্র বা ম্যাট্রিক্স এর পরিমাণ কিন্তু প্রচুর বেশি থাকে। আর এটা পলিস্যাকারাইড আর কিছু প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনটা আমি এখানে লিখিনি, এই একটা বিশেষ পলিস্যাকারাইড, যেটা কি কন্ড্রয়টিন সালফেট। এটা আলাদা করে লিখতে হতো, কন্ড্রয়টিন সালফেট, এটা একসাথে জুড়ে গেছে। তাহলে কন্ড্রয়টিন সালফেট। তাহলে এই যে পলিস্যাকারাইডটা কি কি প্রকৃতির? কন্ড্রয়টিন সালফেট প্রকৃতির। এখানে কি বিশেষ কোষটা যেটা রয়েছে, তাহলে সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এখানে কিন্তু কোষের পরিমাণ খুবই কম। তাহলে যোগকলায় কোষের পরিমাণ কম হবে এবং ধাত্রের পরিমাণ অনেক বেশি হবে। তাহলে কোষটার নাম কি? ফাইব্রোব্লাস্ট। আর এই ফাইব্রোব্লাস্ট যে কোষটা রয়েছে, এই কোষটাই কিন্তু এই ধাত্র ক্ষরণ করে, এই কোষটাই কিন্তু তন্তুও ক্ষরণ করে। তাহলে তন্তু কি কি রয়েছে? মানে এই কোষ থেকেই সৃষ্টি হয়। তাহলে কি? একটা হচ্ছে শ্বেততন্তু,
আর একটা হচ্ছে ইয়েলো ফাইবার। তাহলে শ্বেততন্তু যদি হয় সেটা কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত, আর যদি ইয়েলো ফাইবার হয় সেটা ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি শ্বেততন্তু হয় তাহলে কোলাজেন প্রোটিন দ্বারা, যদি ইয়েলো ফাইবার হয় তাহলে সেটা ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এগুলো গেল কি যোগ কলার বিভিন্ন উপাদান। তাহলে যোগ কলার উপাদানগুলো কি কি রয়েছে? এক হচ্ছে ধাত্র যার পরিমাণ খুবই বেশি, দুই হচ্ছে কোষ যার পরিমাণ কম, আর তিন হচ্ছে তন্তু। এই তন্তু আর ধাত্র এগুলো ক্ষরণ কিন্তু কোষই করে। বেশ, এবার যোগ কলার শ্রেণী বিভাগ। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি যে যোগ কলা প্রপার। তাহলে যোগ কলা প্রপারের মধ্যে কে কে পড়ছে? এক হচ্ছে কি শিথিল যোগ কলা। তাহলে এই শিথিল যোগ কলা কেন বলবো? তাহলে এখানে যেসব তন্তুগুলো থাকবে শিথিল যোগ কলায় কি থাকবে? যেসব তন্তুগুলো থাকবে সেই তন্তুগুলো কিভাবে থাকবে? শিথিল ভাবে থাকবে, শিথিল ভাবে বা লুজলি। তাহলে লুজলি থাকবে। তাহলে এবার কি বলছি? তাহলে লুজলি থাকবে বা শিথিল ভাবে থাকবে, তাহলে এটাকে বলে লুজ কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু বা এটাকেই কিন্তু আমরা বলছি শিথিল যোগ কলা। এর উদাহরণ কি হবে? এক হচ্ছে অ্যারিওলার আর এক হচ্ছে অ্যাডিপোজ। তাহলে এই অ্যাডিপোজ কলাটা কি? মেদ কলা। অ্যাডিপোজ কলাটা এটা মেদ কলা। তাহলে এর ক্ষেত্রে যে কোষটা থাকে সেই কোষটায় নিউক্লিয়াসকে কিন্তু একদম প্রান্তে ঠেলে দেয়, আর বাকি বেশিরভাগ যেই ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানটা কি সঞ্চয় হতে পারে? এখানে ফ্যাট সঞ্চিত থাকতে পারে, ফ্যাট সঞ্চয়। তাহলে দেখতে কার মতো লাগে? আংটির মতো লাগে। আংটির মতো দেখতে কাকে লাগে? অ্যাডিপোজ কলাকে। অ্যারিওলারের ছবি আমরা একটু পরেই আসছি। বেশ, এরপরে কি দেখতে পাচ্ছি? যে ঘন। তাহলে এটা ডেন্স। আগেরটা ছিল লুজ, এটা হবে ডেন্স। একটা ছিল লুজ কানেকটিভ টিস্যু, এটা ডেন্স কানেকটিভ টিস্যু। এবার ডেন্স কানেকটিভ টিস্যু এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে নিয়মিত বা রেগুলার, আর একটা অনিয়মিত। তাহলে একটা ডেন্স রেগুলার, একটা ডেন্স ইররেগুলার। তাহলে একটা বলছি ডেন্স রেগুলার, একটা ডেন্স ইররেগুলার। একটা ডেন্স রেগুলার আর একটা ডেন্স ইররেগুলার। তাহলে যেটা ডেন্স রেগুলার রয়েছে তার উদাহরণ কি হবে? টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন কি আমরা তো অবশ্যই জানি, টেন্ডন। তাহলে একটা হচ্ছে টেন্ডন আর একটা হচ্ছে লিগামেন্ট। তাহলে লিগামেন্ট কি করে? অস্থি, অস্থি থেকে অস্থি যুক্ত থাকে। এটা অস্থি টু অস্থি দুটোকে যুক্ত রাখছে লিগামেন্ট। আর টেন্ডন কি হবে? অস্থি আর পেশি, অস্থি আর পেশি। অস্থি পেশি জোড়া থাকছে কার দ্বারা? টেন্ডন। আর একটা অস্থি আর একটা অস্থি দ্বারা যুক্ত থাকছে কার দ্বারা? সেটা হচ্ছে লিগামেন্ট। তাহলে এই ছিল যোগ কলা প্রপার। তাহলে যোগ কলা প্রপার একটা লুজ কানেকটিভ টিস্যু, এটা ডেন্স কানেকটিভ টিস্যু। আর লুজ কানেকটিভ টিস্যুর উদাহরণ হচ্ছে অ্যারিওলার আর অ্যাডিপোজ। আর ডেন্সের ডেন্স রেগুলার আর ডেন্স ইরেগুলার। ডেন্স রেগুলারে তাহলে কি পড়ছে? টেন্ডন ও লিগামেন্ট। আর যদি অনিয়মিত যদি বলি বা ডেন্স ইরেগুলার, তাহলে এটা ডার্মিস লেয়ারে দেখতে পাবো, আমরা ত্বকের ডার্মিস লেয়ারে দেখতে পাবো কিন্তু ডেন্স ইরেগুলার রয়েছে। সেগুলোর ছবি আমরা দেখছি এখনই। এবার বিশেষ যোগ কলা। বিশেষ যোগ কলা হচ্ছে ভারবাহী। ভারবাহী যেটা হবে সেটা হচ্ছে অস্থি বা বোন, আর একটা হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ। আর তরল যোগ কলার মধ্যে কি পড়বে? রক্ত এবং লসিকা। তাহলে এরপরে কি দেখবো? এই হচ্ছে একটা অ্যারিওলার টিস্যু। তাহলে অ্যারিওলার টিস্যুতে আমরা বলছি কি কি দেখতে পাবো? সব থেকে বেশি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি? সব থেকে বেশি দেখতে পাবো ধাত্র। তাহলে এই বেশিরভাগ অংশই ধাত্র। কোষ কোনটা? এই যে দেখতে পাচ্ছি লেখা আছে ফাইব্রোব্লাস্ট, এই যে ফাইব্রোব্লাস্ট। তাহলে এইটা হচ্ছে কোষ, এই যে, তাহলে এটা হচ্ছে কোষ। তাহলে এই ফাইব্রোব্লাস্ট থেকেই দেখতে পাচ্ছি নিচে কি কোলাজেন ফাইবার বা কোলাজেন তন্তু। এইটা কিন্তু এই যে ফাইব্রোব্লাস্ট কোষ, হলুদ রঙের এই যে কোষটা রয়েছে, আমি এটা এই অংশটা হলুদ রঙের যে অংশটা, এটা ফাইব্রোব্লাস্ট কোষ। এই যে পুরো এটা এইভাবে যেটা দেখানো রয়েছে, তাহলে এইটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট কোষ। আর এখান থেকেই দেখতে পাচ্ছি নীল রঙের কি এই যে কোলাজেন, কোলাজেন ফাইবার এগুলো। তাহলে এই কোলাজেন ফাইবারগুলো কিন্তু ফাইব্রোব্লাস্ট থেকেই নির্গত হয়েছে। তাহলে এগুলো কোলাজেন ফাইবার। আর কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাবো মাস্ট সেল। তাহলে এই যে মাস্ট সেল,
তাহলে মাস্ট সেল কিন্তু এটা হিস্টামিন, হেপারিন, তাহলে এইসব কিন্তু ক্ষরণ করে মাস্ট কোষ। আর আর কি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্রোফাজ, এই বড় একটা ম্যাক্রোফাজ আছে যেটা কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে কোলাজেন ফাইবার, ফাইব্রোব্লাস্ট আর মাস্ট সেল, এদের অবস্থান কিন্তু ভালো রকম দেখে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু ডায়াগ্রাম বেসিসে কোনো প্রশ্ন দিতেই পারে, যেখানে যেগুলো কমিট করে দিল নামগুলো ABCD দিয়ে বললো কিন্তু কোনটা কি চিহ্নিত করতে। এবার এখানে এই যে দেখতে পাচ্ছি এই যে দুটো কোষ পাশাপাশি দেখানো হয়েছে, তাহলে এগুলো কি, এটা হচ্ছে অ্যাডিপোজ, তাহলে এগুলো এই যে আমরা দেখছিলাম লুজ কানেকটিভ টিস্যুতে অ্যারিওলার অ্যাডিপোজ রয়েছে, তাহলে এই অ্যারিওলার আর এখানে কি রয়েছে, তাহলে অ্যারিওলার ম্যাক্রোফাজ, ফাইব্রোব্লাস্ট, কোলাজেন আর মাস্ট সেল, সেটা হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে। পরে এই ছবিটা আমরা দেখব, এটা হচ্ছে অস্থি। এই যে আমরা দেখলাম ভারবাহী কি ছিল, ভারবাহী ছিল, কোথায় গেল, হ্যাঁ, তাহলে ভারবাহী ছিল কি অস্থি এবং তরুণাস্থি, এটা হচ্ছে একটা অস্থি, তাহলে একটা অস্থির কাটা অংশ। তাহলে আমরা যদি দেখি এটা একটা অস্থি, আমরা ধরে নিচ্ছি এটা একটা অস্থি। এই যে অস্থিটা, এর এই অংশটাকে কেটে দিয়েছি, অর্থাৎ কি করে দিয়েছি, টিএস করে দিয়েছি। এবার এই যে টিএস করা হয়েছে, সেই টিএস এর ছবিটা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে পুরো একটা অংশ দেখিয়েছে, এই যে এই অংশটা, এই যে এইভাবে তীর চিহ্ন দেখানো হয়েছে এই অংশটা, তাহলে এই অংশটা কি, এই একটা অস্টিয়ন, এটা একটা একক, এটাকে বলবো অস্টিয়ন। যদি বলি অস্থি কোষকে কি বলে, অস্থি কোষকে বলে অস্টিওসাইট, গুরুত্বপূর্ণ, তাহলে অস্থি কোষকে কি বলে, অস্টিও। তাহলে এইবার এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু যোগকলা, অস্থিও একটা যোগকলা, তাহলে যোগকলার ক্ষেত্রে কি হবে, যে ধাত্র অনেক বেশি হবে, ধাত্র অনেক বেশি হবে, আর কোষ অনেক কম হবে, কোষ অনেক কম হবে। তাহলে কোষ কি, এই যে অস্টিওসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো করে ক্লিয়ার করা নেই, যে এই অংশটা, এই অংশটাতে অস্টিওসাইট থাকবে, এই অংশটাতে অস্টিওসাইট থাকবে, এই অংশটাতে। তো বাকি অংশগুলো কি, বাকি অংশগুলো বিভিন্ন পদার্থের ডিপোজিশন বলতে পারি, ক্যালসিয়াম আছে সেখানে, কোলাজেন আছে, এইসব রয়েছে। তাহলে ওই যে গোল গোল করে দিলাম ওই অংশগুলো, যে এইরকম একটা গোল মতো অংশ রয়েছে, আর এখানে একটা এইভাবে চলে গেছে, আর এইভাবে চলে গেছে, এর মধ্যে আছে কে, এর মধ্যে আছে অস্টিওসাইট। তাহলে এই যে কোষটা, আমি এখানে অন্য কালার করতে পারতাম, তাহলে এই যে যে অংশটাকে এই সবুজ কালার করে দেওয়া হলো, যে অংশটা এটা, তাহলে এইটাকে আমরা কি বলছি, অস্টিওসাইট। তাহলে এটা অস্টিওসাইট। আর এই অস্টিওসাইটটা যে গহ্বরের মধ্যে আছে, এই গহ্বরটাকে কি বলবো, এই গহ্বরটা হচ্ছে ল্যাকুনা, গুরুত্বপূর্ণ কিন্তু, এটা হচ্ছে ল্যাকুনা। এইবার এই যে একটা অস্টিয়ন, অস্টিয়নের কেন্দ্রে এই যে এই অংশটা, এটা আমি লাল কালিয়ে নিই, এই অংশটা, এই যেটা দেখতে পাচ্ছি, এই যে গোল এখন যেটা মার্ক করলাম, বা এখানে আমি এইটা হলুদেও বোঝা যাচ্ছে না, দেখি সাদা দিয়ে হয় কিনা, হ্যাঁ এই অংশটা, তাহলে এই অংশটা যা দেখালাম কেন্দ্রে, তাহলে এটা কি বলবো, হ্যাবারসিয়ান ক্যানাল। তাহলে কেন্দ্রে আছে হ্যাবারসিয়ান ক্যানাল, আর হ্যাবারসিয়ান ক্যানালে কে গেছে যদি দেখি, তাহলে দেখবো শিরা ধমনী গেছে হ্যাবারসিয়ান। বেশ, এবার এখানে ল্যাকুনা তো বলে দিলাম কি, অস্টিওসাইট তো কোষ, ল্যাকুনা হলো, এখানে ব্লাড ভেসেল আছে, কার মধ্যে দিয়ে গেছে, হ্যাবারসিয়ান ক্যানালের মধ্যে, তাহলে এটা একটা হ্যাবারসিয়ান ক্যানাল, সেখানে নার্ভ গেছে। তাহলে এইবার ক্যানালিগুলি, তাহলে ক্যানালিগুলি কাকে বলবো, এই একাধিকগুলোকে যখন যুক্ত রাখবে, এখানে খুব ভালো করে বোঝানো নেই, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা ল্যাকুনা আছে, এখানে একটা ল্যাকুনা আছে, এই একটা ল্যাকুনা আছে, এগুলো আছে, তাহলে একাধিক ল্যাকুনাগুলো যখন পরস্পর যুক্ত থাকছে যার দ্বারা, তাকে বলবো কি, তাকে বলবো ক্যানালিগুলি। আর একদম পুরো অস্থির বাইরে, পুরো যে একটা হ্যাবারসিয়ান একটা সিস্টেম, তার বাইরে একটা লেয়ার রয়েছে, তাকে বলবো পেরিঅস্টিয়াম, খুবই গুরুত্বপূর্ণ, একে বলবো পেরিঅস্টিয়াম। তাহলে এই ছিল অস্থির কি, অস্থির বিভিন্ন অংশ, বিশেষ করে ক্যানালিগুলি কি, ল্যাকুনা কি, অস্টিওসাইট কি, অস্টিয়ন কি, তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পেরিঅস্টিয়াম কি, তাহলে এগুলো কিন্তু খুবই। এরপরে আমরা যদি দেখি টেন্স রেগুলার, তাহলে দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু প্রথমে ইরেগুলার দেখানো হয়েছে, এই যে টেন্স ইরেগুলার,
উপরের ছবিটা আমরা কিছু বুঝবো না, মানে অর্থাৎ এই ছবিটা দেখে খুব ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু নিচের ছবিটা বোঝা যাবে। তাহলে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো যে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো কি, যেগুলো কি, এগুলো হচ্ছে তন্তু, এগুলো হচ্ছে কোলাজেন ফাইবার। যেহেতু কোলাজেন তন্তুগুলো কি আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তো তাই জন্য এটা ইরেগুলার। কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম কম্প্যাক্ট আছে, তাহলে তার জন্য এটাকে বলবো রেগুলার। আর এখানে কোলাজেন ফাইবার কি খুব কম আছে, খুবই কম। এখানে আছে কিন্তু ছড়িয়ে, ইরেগুলার যেটা ছিল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, যেটা রেগুলার একদম কম্প্যাক্টলি ছিল। আর যেটা লুজ ছিল সেটা কোলাজেন তন্তু আছে কিন্তু খুবই কম পরিমাণে, তাই জন্য বলা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। তারপরে কি দেখবো, তরুণাস্থি। তাহলে তরুণাস্থি বা যেটাকে বলবো কার্টিলেজ, তাহলে এটার প্রকার আমরা দেখবো হায়ালিন কার্টিলেজ, ফাইবেরাস, আর কি দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি কি ক্যালসিফাইড। তাহলে এবার প্রথমেই এখানে যদি দেখি হায়ালিন কার্টিলেজ, তার উদাহরণ অবশ্যই মনে রাখবো নেজাল সেপ্টা, ট্রাকিয়ার সিরিং। ট্রাকিয়ার সিরিং মানে যেখানে ট্রাকিয়া আছে তার পিছনের দিকে কি আছে, পিছনের দিকে আছে খাদ্যনালী। তাই এবার সেখানে যদি কিছু, তাহলে কি বলছি, কি আছে, পিছনের দিকে আছে খাদ্যনালী, আর সামনে আছে কি শ্বাসনালী। বেশ, তা এইবার এই যে শ্বাসনালী রয়েছে, তাহলে তার জন্য এই যে খাদ্যনালী রয়েছে, তার জন্য যে রিংটা আছে সেই রিংটা পুরোপুরি থাকতে পারছে না। কিরকম আছে, রিংটা আছে কিন্তু অর্ধেক, তো তাই জন্য সেগুলোকে সি রিং বলছি। তারপরে কি বলছি, যে কি বলছি, কোস্টাল কার্টিলেজ। তাহলে কোস্টাল কার্টিলেজ কি বলবো, আমরা জানি স্টারনাম আছে আমাদের, আর স্টারনামে কি আছে, আমাদের পঞ্জরাস্থিগুলো গিয়ে যুক্ত আছে, তার দ্বারা যুক্ত আছে কিছু তরুণাস্থির দ্বারা, সেই তরুণাস্থিকে কি বলবো, হায়ালিন কার্টিলেজ, তাহলে সেটাকে বলবো কোস্টাল কার্টিলেজ। তাহলে বুঝতে পারলাম নিশ্চয়ই কোস্টাল কার্টিলেজ কি। কোস্টাল কার্টিলেজ বলতে আমাদের যে স্টারনামটা রয়েছে, একদম এই টাই আকৃতির, টাই এর মতো দেখতে একটা, তাকে আমাদের মানে বক্ষ গহ্বরের সামনে, মানে থাকে কি স্টারনাম। আর এখান থেকে এগুলো কি আসছে, এগুলো সব যুক্ত আছে কি পঞ্জরাস্থি, তাহলে এগুলো পঞ্জরাস্থি। পঞ্জরাস্থি আমি সরাসরি জুড়ে দিলাম, কিন্তু এই যে পোর্শনগুলো, এই পোর্শনগুলো, তাহলে এগুলোতে কি থাকবে, এগুলোতে থাকবে তরুণাস্থি। তাহলে এগুলো কি রকম তরুণাস্থি থাকবে, এখানে থাকবে হায়ালিন কার্টিলেজ। তারপরে কি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি ল্যারিংস। ল্যারিংস কোনটাকে বলবো, যে আমাদের স্বরযন্ত্র, তাহলে ল্যারিংস এটা কি হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি। আর্টিকুলার কার্টিলেজ, যে অস্থিগুলো আছে, অস্থির প্রান্তগুলো, যে আমাদের লং যে বোনগুলো আছে, তাহলে তার প্রান্তগুলো কি, তার প্রান্তগুলো কিন্তু আর্টিকুলার কার্টিলেজ। এরপরে কি দেখতে পাচ্ছি, ফাইবেরাস। তাহলে ফাইবেরাস যেটা রয়েছে, একটা হচ্ছে ইলাস্টিক বা ইলাস্টিক ফাইবেরাস, আর একটা হচ্ছে শ্বেততন্তু। তাহলে যেটা ইলাস্টিক রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে কি, যে নাকের অগ্রভাগ, পিনা, ইউস্টেচিয়ান টিউব। এছাড়াও আমরা মনে রাখতে পারি ভার্টিব্রাল ডিস্কের মাঝখানে থাকে দুটি ভার্টিব্রাল ডিস্ক। আমরা যদি দেখি মেরুদণ্ড, তাহলে মেরুদণ্ডে ধরে নিচ্ছি এটা একটা ভার্টিব্রাল ডিস্ক, এটা একটা ভার্টিব্রাল ডিস্ক, এটা একটা ভার্টিব্রাল ডিস্ক। তাহলে এখানে যে তরুণাস্থিগুলো থাকবে, তাহলে ভার্টিব্রাল কলামে, ভার্টিব্রাল তরুণাস্থি, তাহলে এটা কিন্তু কিসের উদাহরণ হয়ে যাবে, এটা ফাইবেরাস। বেশ, এরপরে কি দেখতে পাচ্ছি, শ্বেততন্তু। শ্বেততন্তু কি পিউবিক সিম্ফাইসিস। তাহলে এখানে আমাদের শনিচক্রে দুটো পিউবিক অস্থি যার দ্বারা যুক্ত থাকে, যে তরুণাস্থি দ্বারা, তাকে কি বলবো, পিউবিক সিম্ফাইসিস। এবার হচ্ছে ক্যালসিফায়ার, যেখানে ক্যালসিয়াম জমা হয়, একটা হচ্ছে ফিমার ও হিউমেরাসের শেষ প্রান্তে কিন্তু ক্যালসিফায়েড তরুণাস্থি আমরা দেখতে পাবো। তাহলে এই হচ্ছে বিভিন্ন ধরনের কি ছিল তরুণাস্থি। এরপরে দেখতে পাচ্ছি কি পেশিকলা। তাহলে পেশিকলা হচ্ছে তিন প্রকার, একদম, একটা হচ্ছে কি কঙ্কাল পেশি, একটা হচ্ছে মসৃণ পেশি, আর একটা হচ্ছে হৃদ পেশি বা কার্ডিয়াক মাসেল। এবার এখানে যদি আমরা দেখি লোহিত পেশি, এই লোহিত পেশি যে ক্ষেত্রে কি হবে, মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকবে, মায়োগ্লোবিন, যে পেশি সহজে কিন্তু ক্লান্ত হবে না। আর কি রয়েছে, শ্বেত পেশি, শ্বেত পেশিতে মায়োগ্লোবিন কম থাকবে। তাহলে এর উদাহরণ কি, যেমন স্ক্লেরা, চোখের স্ক্লেরা। তাহলে স্ক্লেরা কিন্তু যে অবশ্যই যদি কিন্তু বারবার কি হয়, যে আমরা যদি এখানে দেখতে পাবো সহজেই কিন্তু স্ক্লেরা কিন্তু ক্লান্ত হয়ে যাবে, যে আমাদের স্ক্লেরাতে যে পেশিগুলো আছে, তো সেগুলো যদি চোখগুলোর অক্ষিগুলোকে সঞ্চালন হয়, তাহলে কিন্তু সেখানে দেখা যাবে কি ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ কি সেখানে মায়োগ্লোবিন নেই। আর লোহিত পেশিতে কিন্তু মায়োগ্লোবিন আছে, সেখানে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ অনেক বেশি আছে। কঙ্কাল পেশিতে আমরা কি দেখতে পাবো, কঙ্কাল পেশিতে দেখতে পাবো একাধিক নিউক্লিয়াস, কঙ্কাল পেশিগুলো একাধিক নিউক্লিয়াস যুক্ত হয়ে, এগুলো ঐচ্ছিক, মানে নিজের ইচ্ছায় কিন্তু আমরা যে কঙ্কাল পেশিকে
সঞ্চালন সংকুচিত প্রসারিত করতে পারি। আর এগুলো সবসময় অস্থি সংলগ্ন থাকে, যেখানে অস্থি আছে সেখানে কিন্তু আমরা কঙ্কাল পেশিতে দেখতে পাবো। আর এখানে অনুপ্রস্থ রেখাযুক্ত হবে। অনুপ্রস্থ রেখাযুক্ত বলতে সেটা অনুপ্রস্থ রেখাটা কি সেগুলো আমরা একটু পরেই কিন্তু দেখবো। মসৃণ পেশি সবসময় কি হবে, অনৈচ্ছিক, মানে নিজের ইচ্ছায় কিন্তু নড়াচড়া করতে পারবো না। আমাদের যেসব পাকস্থলী বা বলি ফুসফুস, তাহলে এখানে আমাদের যে প্রাচীরগুলো যে পেশি দিয়ে গঠিত সেটা মসৃণ পেশি, এখানে কিন্তু অনুপ্রস্থ রেখা থাকবে না। আর যদি হৃৎপেশি বলি সেটা অনৈচ্ছিক তো অবশ্যই হবে, কিন্তু এখানে অনুপ্রস্থ রেখা যুক্ত, একটা তার মানে কঙ্কাল পেশির মতো বৈশিষ্ট্য, একটা মসৃণ পেশির মতো বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি দেখি অনৈচ্ছিক, তাহলে অনৈচ্ছিকটা কার মতো বৈশিষ্ট্য, এটা মসৃণ পেশির মতো। আর যদি দেখি আমরা অনুপ্রস্থ রেখা যুক্ত, এটা কার মতো, এটা কঙ্কাল পেশির মতো। আর এখানে কিন্তু আমরা দেখতে পাবো ইন্টারক্যালেটেড ডিস্ক বর্তমান, যার দ্বারা কিন্তু উদ্দীপনা খুব ফাস্ট যেতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক কার দেখা যাবে, হৃৎপেশি। তাহলে আমরা এগুলো কিন্তু রিভিশন খুব ফাস্ট দিচ্ছি, মানে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই হবে না, তো সেই অংশগুলোকে তাড়াতাড়ি বলছি যাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে ক্লাসটা শেষ করা যায়। বেশ, তাহলে এইবার এখানে দেখতে পাচ্ছি কি যে একটা ছবি, যে ছবিটাতে একটা পেশিকে দেখানো হয়েছে। তাহলে এবার এখানেই আমরা দেখে নেব যে পেশির একদম বাইরের যে আবরণ, যেটাকে আমরা বলছি কি যে একটা পেশির যে কোষ পর্দা, তাহলে সেটাকে বলছি সার্কোলেমা, খুব গুরুত্বপূর্ণ। তাহলে পেশি কোষের যে আবরণ বা প্লাজমা পর্দা তাকে বলে সার্কোলেমা। এরপর কি রয়েছে, নিউক্লিয়াস। একদম প্রান্তে দেখতে পাচ্ছি কি প্রান্তে নিউক্লিয়াস রয়েছে। এরপর কি মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া রয়েছে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া পেশিকোষের, একে বলে কিন্তু সার্কোজোম। সার্কোজোম। আমরা জানি মেসোজোম, মেসোজোম ছিল কি ব্যাকটেরিয়ার মধ্যে থাকা যে শ্বসনে সাহায্য করে যে অঙ্গাণুটা, যেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার পূর্বসূরি। তাহলে এখানে কি বলছি, পেশিকোষের যে মাইটোকন্ড্রিয়া তাকে বলবো সার্কোজোম। এবার কি দেখতে পাচ্ছি আমরা, মায়োফাইব্রিল। মায়োফাইব্রিলে কি তন্তু আছে, অ্যাক্টিন ও মায়োসিন। অ্যাক্টিন ও মায়োসিন। তাহলে এই যে অ্যাক্টিন তন্তুটা, এইটা কিন্তু থিন, আর মায়োসিনটা এটা হচ্ছে থিক। তাহলে এবার এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে তাকে বলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে পেশিকোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটা তো মায়োফাইব্রিল ছিল, কিন্তু পেশিকোষকেই বলে মাসেল ফাইবার। যখনই ফাইবার শব্দটা শুনছি, এই ফাইবার মানেই কিন্তু অ্যাক্টিন মায়োসিন নয়। একটা পেশিকোষে অ্যাক্টিন মায়োসিন থাকে বলে, একটা পেশিকোষে অ্যাক্টিন মায়োসিন থাকে বলে বাকি যে কোষ অঙ্গাণুগুলো সব কিন্তু প্রান্তের দিকে চলে যাচ্ছে। তাহলে আর কোষটা কিন্তু দেখতে লম্বাটে আকারের হচ্ছে, তাই জন্য একে ফাইবার বলা হচ্ছে। তার মানে পেশি কোষকেই মাসেল ফাইবার বলে। তাহলে মাসেল ফাইবার মানে কিন্তু তন্তুগুলো নয়, মাসেল ফাইবার মানে পেশি কোষ। আর যদি বলি তাহলে ফাইবার কোনগুলো, তাহলে সেটা মায়োফাইব্রিলগুলো। মায়োফাইব্রিল কি কি আছে, অ্যাক্টিন এবং মায়োসিন। এইবার এখানে কিন্তু অ্যাক্টিন মায়োসিন যেখানে আছে, এই ছবিগুলো যদি আমরা দেখি, তাহলে এইটা হচ্ছে কিন্তু মায়োসিন, এই যে পুরো এইটা পুরো মায়োসিন। আর এই উপরের এই অংশটা অ্যাক্টিন, এটা অ্যাক্টিন, এটা অ্যাক্টিন, এটা অ্যাক্টিন, তাহলে অ্যাক্টিন মায়োসিন। তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মায়োসিন রয়েছে। আর যদি আমরা দেখি যে এখানে অনেক সরু হবে যদিও, এইভাবেই দেখাই, এখানে একটা অ্যাক্টিন রয়েছে, আর এখানে একটা অ্যাক্টিন রয়েছে, এখানে একটা অ্যাক্টিন রয়েছে, আর এখানে একটা অ্যাক্টিন রয়েছে। তাহলে এই যে পোর্শনটা যেখানটা মায়োসিন আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ডার্ক ব্যান্ড। আর এই যে যেখানটা অ্যাক্টিন রয়েছে তাকে কি বলবো, তাকে বলবো লাইট ব্যান্ড। তাহলে এই ডার্ক ব্যান্ডকে বলা হয় এ ব্যান্ড, আর লাইট ব্যান্ডকে বলা হয় আই ব্যান্ড। তাহলে এটা আই ব্যান্ড আর এটা এ ব্যান্ড। তাহলে এই জন্য কি দেখতে পাবো, যেখানে মায়োসিন আছে তাহলে সেখানটা অনেক বেশি ঘন দেখতে পাবো। তাহলে এই যে এই অংশটা, এটা অনেক বেশি ঘন দেখতে পাচ্ছি, এটা এই অংশটা। তাহলে এগুলোকে কি বলবো আমরা, তাহলে এইগুলোকে আমরা বলবো অনুপ্রস্থ রেখাযুক্ত। তাহলে এটা কোথায় কোথায় দেখা যায়, কঙ্কাল পেশিতে দেখা যাবে এবং হৃৎপেশিতে দেখা যাবে। তাহলে এইবার এই যে একটা একক, একে বলবো সার্কোমিয়ার। তাহলে এই একটা অংশ, যে এইটা একটা দেখতে পাচ্ছি অ্যাক্টিন, এটা একটা অ্যাক্টিন, এটা জেড লাইন, এটা একটা জেড লাইন, এদিকে এখানে একটা অ্যাক্টিন রয়েছে, এটা জেড লাইন, এখানে অ্যাক্টিন, এখানে জেড লাইন রয়েছে, আর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মায়োসিন রয়েছে, এখানে একটা মায়োসিন রয়েছে। তাহলে এইবার এই যে পুরো অংশটা, এইটা একটা পেশি সংকোচনের একক রূপে কাজ করছে, কি বলবো, সার্কোমিয়ার। তাহলে একে বলবো সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ারে দেখতে পাচ্ছি কি একটা পুরো
এই যে ডার্ক ব্যান্ড এ ব্যান্ড আছে একটা, আর এদিকে প্লাস যদি বলি হাফ আই আছে, আর এদিকে বলবো হাফ আই আছে। বলবো হাফ কি করে হলো, এটা অর্ধেকই, কারণ এইটা কিন্তু এখানে শেষ হচ্ছে না আর ওই দিকে যাচ্ছে, এদিক পর্যন্ত রয়েছে। এইটা নিয়ে পুরোটা একটা অ্যাক্টিন, তাহলে এইটা পর্যন্ত কি বলছি অর্ধেক, তাহলে হাফ আই প্লাস 1a প্লাস হাফ আই দিয়ে নিয়ে হচ্ছে কি সার্কো। এবার এদের মাঝখানে একদম এই লাইনটা, তাহলে একে বলবো এম লাইন। তাহলে এই যে জিগজ্যাগ ভাবে রয়েছে এটাকে কি বলবো, এটা বলবো জেড লাইন। যদিও জিগজ্যাগের জন্য নাম হয়নি, তাহলে এটা জেড লাইন, আর এটাকে কি বলবো, এটাকে বলবো এম লাইন। আর এদের মাঝখানে এই অঞ্চলটা, যে অঞ্চলটা শুধুমাত্র কি রয়েছে, শুধুমাত্র মায়োসিন রয়েছে, এটাকে বলবো এইচ জোন। আর যে অংশটা অ্যাক্টিন মায়োসিন ওভারল্যাপ করে রয়েছে, তাহলে কি বলবো, একে বলবো ও জোন বা ও হরাইজন। তাহলে এই যে নিচে লেখা আছে সার্কোমিয়ার, তাহলে এগুলো কোন অংশটাকে কি বলে একবার কিন্তু আমরা দেখে নেবো, যে সার্কোমিয়ার কোনটা, জেড লাইন কোনটা, এম লাইন কোনটা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে পারি, যে একটা মায়োসিনকে ঘিরে রয়েছে 6টা অ্যাক্টিন, আর যদি বলি একটা অ্যাক্টিনকে ঘিরে রয়েছে 3টে মায়োসিন। এটা এখানে ছবিতে এটা ক্লিয়ার হবে না, কিন্তু আপাতত এটা মনে রেখে দাও, এটা পরে কোনো একটা ক্লাসে আমি এটা ছবি দিয়ে বুঝিয়ে দেবো। তো যেটা কি একটা অ্যাক্টিনকে ঘিরে রয়েছে 3টে মায়োসিন, এবং একটা মায়োসিনকে ঘিরে রয়েছে 6টা অ্যাক্টিন। যদিও এই পোর্শনটা সেকেন্ড সেমিস্টারে আরো ভালো করে রয়েছে, তো এখানে যেহেতু পেশিকলা আছে তাই একটু কিন্তু অল্প করে এখানে বলে দিলাম। এবার স্নায়ুকোষ। স্নায়ুকোষ কি নিয়ে গঠিত, কোষ দেহ বা সেল বডি, এটা তো ক্লাস 10-এ পড়েছি সবাই, প্রবর্ধক বা আর প্রসেসেস। তাহলে এবার এখানে কোষ দেহে কি কি রয়েছে, কোষ দেহে রয়েছে নিউক্লিয়াস, তাহলে কোষ দেহে রয়েছে নিউক্লিয়াস, আর কি রয়েছে নিজেল দানা, আর কি রয়েছে কোষ অঙ্গাণু। তাহলে কি রয়েছে, কোষ দেহে রয়েছে নিউক্লিয়াস, বেশ, আর কি রয়েছে নিজেল দানা, আর কি রয়েছে কোষ অঙ্গাণু। তাহলে তাহলে এখানে এই একটা কোষ, এখানে আমরা ছবিটাই দেখে নিই, এখানে এই ছবিটাকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই অংশটাকে, এই উপরের দিকে এটাকে পুরো বলছি এটা সেল, আর সেলের মধ্যে এই লাল রঙের যে অংশটা রয়েছে, তাহলে এই মধ্যে, তাহলে এইটাকে আমরা কি বলছি, এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস। এছাড়াও এখানে আর কি অংশ দেখতে পাবো, এখানে দেখতে পাবো কিন্তু অনেকগুলো নিজেল দানা, তাহলে এখানে নিজেল দানা দেখতে পাবো। আর তাছাড়া কি রয়েছে, প্রবর্ধক। এই উপরের দিকে যে প্রবর্ধকগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলবো, ডেনড্রন। আর যে নিচের দিকে এই বড় প্রবর্ধক যেটা রয়েছে তাকে কি বলবো, তাকে বলবো অ্যাকশন। আর ঠিক কোষ দেহের যে প্রান্ত থেকে অ্যাকশনটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো, তাকে বলবো অ্যাকশন হিলাক। এখানে কিন্তু কি থাকে, এখানে থাকে নিউরোফাইব্রিল, তাহলে এটা অ্যাকশন। এবার অ্যাকশনে দেখতে পাচ্ছি কি, যে এখানে কিন্তু কিছু অংশ এইভাবে রয়েছে যে মায়োলিন সিদ আছে, তাহলে এগুলো মায়োলিন সিদ, তাহলে মায়োলিন সিদ এই অঞ্চলগুলোতে রয়েছে। আর যে জায়গাটায় নেই এটা কি বলবো, র্যানভিয়ারের পর্ব, এই যে নোড অফ র্যানভিয়ার, তাহলে এইদিকেও মায়োলিন সিদ রয়েছে দেখতে পাচ্ছি, এদিকেও রয়েছে মাঝখানে, এটাকে বলবো নোড অফ র্যানভিয়ার, আর এটাকে কি বলছি, মায়োলিন সিদ। বেশ, এবার কি আর কি দেখতে পাচ্ছি, এটা সেল বডি বা সোমা, তাহলে এটা কি বলা হচ্ছে কোষ দেহ। আর একদম শেষ প্রান্তে এটাকে বলবো সাইন্যাপটিক এন্ড বা সাইন্যাপটিক বাল্ব বা সাইন্যাপটিক নব। তাহলে এই হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। এটা খুব তাড়াতাড়ি বললাম, আশা করছি সবার ক্লাস 10-এ কিন্তু এটা পড়া আছে। তাহলে এই হচ্ছে কি স্নায়ুকোষ। তাহলে এবার আমরা কি দেখবো, নিউরোগ্লিয়া। এগুলো আমরা আগে অবশ্যই পড়েছি। তাহলে নিউরোগ্লিয়ার ক্ষেত্রে একটা দেখছি এপেন্ডাইমাল কোষ, এটা কিন্তু সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সিএসএফ, এটা কিন্তু তৈরি করে এপেন্ডাইমাল কোষ। যদি সোয়ান কোষ দেখি, এই সোয়ান কোষই কিন্তু যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, এখনই যেটা আমরা দেখলাম যে একটা নিউরন, তাহলে এখানে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কি তৈরি করে, মায়োলিন সিদ তৈরি করে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কিন্তু মায়োলিন সিদ গঠন করে, কে মায়োলিন সিদ গঠন করে, সোয়ান কোষ। আর একটা কি রয়েছে, অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়া কি করবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, মানে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, তাহলে সেখানে কি দেখতে পাবো, সেখানে কিন্তু মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডে আমরা কি দেখতে পাবো, এই যে মায়োলিন সিদ গঠন করবে, মায়োলিন সিদ। তাহলে মায়োলিন সিদ কি করে, একটা অন্তরক রূপে কাজ করে, অর্থাৎ স্নায়ু উদ্দীপনাটা খুব দ্রুত যায়, কিন্তু যেটাকে সলিটেটরি মুভমেন্ট বলে। যেখানে মায়োলিন সিদ আছে খুব ফাস্ট যাবে, র্যানভিয়ারের পর্বে কিন্তু খুব স্লো যাবে। তাহলে অলিগোডেন্ড্রোগ্লিয়া এটা কি করে, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন সিদ গঠন করে। অ্যাস্ট্রোসাইট যদি বলি, তাহলে অ্যাস্ট্রোসাইট কি করবে, ব্লাড ব্রেন ব্যারিয়ার গঠন করবে।
ব্লাড ব্রেন ব্যারিয়ার, অর্থাৎ রক্তবাহ থেকে নিউরনে যে পুষ্টি পদার্থ যাচ্ছে তার মাঝখানে কে থাকবে? অ্যাস্ট্রোসাইট। তাহলে যাতে কোনো জীবাণু এখানে প্রবেশ না করে যায়, তাহলে কিন্তু শুধু পুষ্টি উপাদানটাকে অ্যাস্ট্রোসাইট ব্লাড ভেসেল থেকে নিউরনে পাঠিয়ে দেবে। মাইক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে কি করবে? রোগ জীবাণু ধ্বংস। কিভাবে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। আমরা দেখেছিলাম ম্যাক্রোফাজ কোথায় থাকে? ম্যাক্রোফাজ আজকেই দেখলাম অ্যারিওলার টিস্যুতে ম্যাক্রোফাজ থাকে। তো সেই একই কাজ এটাও করে। তাহলে এবার হচ্ছে রক্ত। তাহলে রক্ত থেকে এই যে প্লাজমা, এর উপাদানগুলো এখন গুরুত্বপূর্ণ নয়, এগুলো সেকেন্ড সেমিস্টারে আমরা পড়বো। তাহলে রক্তের উপাদান হচ্ছে কি? প্লাজমা। আমরা জানি 55% প্লাজমা থাকে, 55% প্লাজমা, আর 45% হচ্ছে কি? রক্ত কণিকা। তাহলে এবার এখানে কি রয়েছে? তরল উপাদান হিসাবে কি রয়েছে? জল। গ্যাসীয় হিসাবে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। কঠিন কি কি রয়েছে? জৈব, অজৈব, নন প্রোটিন, নাইট্রোজেন। এগুলোতে আমরা এখানে আসছি না। বিশেষ করে রক্তকণিকাটা পড়তে হবে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা অনুচক্রিকা এবং একটা শ্বেত রক্তকণিকা। তাহলে এবার এই শ্বেত রক্তকণিকা দুই রকম, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার। এবার দানাদার বা গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, তাহলে এখান থেকে আমরা কি মনে রাখতে পারি? গ্রানুলোসাইট কি কি হবে? বেসোফিল, ইওসিনোফিল আর নিউট্রোফিল দিয়ে জুড়ে দিয়ে একসাথে কি বলছি? বেঙ্গলি, বিএনজি, বেঙ্গলিকে শর্ট ফর্মে বলছি। আর কি রয়েছে? অদানাদার বা আগ্রানুলোসাইট, আগ্রানুলোসাইট। তাহলে আগ্রানুলোসাইটটাকে কি বলছি? মোনোসাইট আর লিম্ফোসাইট দুটো প্রকার আছে। তাহলে এখানে কি পেলাম? এমএলএ। তাহলে আমরা এই শব্দটা মনে রাখতে পারি, বেঙ্গলি এমএলএ, বিএনজি আর এমএলএ। এটা কেন আগ্রানুলোসাইট, জিটা কেন গ্রানুলোসাইট, বিটা কি? বিটা কি? এটা হচ্ছে বেসোফিল, ইটা ইউসিনোফিল, এনটা নিউট্রোফিল, এমটা কি? মোনোসাইট, আর এলটা কি? লিম্ফোসাইট। এবার এগুলো এরভাবে যদি আমরা লিখি, আমরা জিটাকে লিখলাম আর এখানে এটা লিখলাম, তাহলে এখানে কে থাকবে? বি, ই আর এন, তাহলে এটা জি। আর এদিকে এম, এল আর এটা এ। এই যে মোনোসাইট আর লিম্ফোসাইট, এই যে পাশাপাশি দুটোকে লিখেছি, তাহলে এই দুটো কিন্তু এই দুটোই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। কে কে? মোনোসাইট এবং লিম্ফোসাইট। তাহলে এই মোনোসাইট, লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বেসোফিল। তাহলে বেসোফিল কি করবে? হেপারিন, হিস্টামিন, তারপরে সেরোটোনিন এইসব ক্ষরণ করে। হেপারিন, হিস্টামিন, সেরোটোনিন, তাহলে এইসব ক্ষরণ করে করবে বেসোফিল। ইউসিনোফিল কি করবে? অ্যালার্জিক রিয়াকশন এর জন্য দায়ী। নিউট্রোফিল আর মোনোসাইট তো বললামই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। আর লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি গঠন করে। তাহলে এগুলোর কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মনে রাখবো, অনুচক্রিকা কিন্তু মেগা ক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়, মেগা ক্যারিওসাইট, ক্যারিওসাইট। আর যদি বলি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা কি বলবো? স্টেম সেল। বেশ, তাহলে হিমোপয়েটিক যে স্টেম সেল, তাহলে সেখান থেকে কি হয়? লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। যাই হোক, তাহলে এই হচ্ছে রক্তের বিভিন্ন উপাদান। এবার কি রয়েছে? ব্যাং। তাহলে কিন্তু এই ব্যাংকটা হলেই কিন্তু এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তাহলে এখান থেকে এটাও খুব ফাস্ট আমরা পড়ে নেব, যে দেখতে পাচ্ছি কি, এর সামনের পায়ে 4টি আঙুল আছে আর পিছনের পায়ে 5টি আঙুল আছে। তাহলে সামনের পাটা পিছনের পায়ের তুলনায় বড়, আর পিছনের পাটা কিন্তু বড় আর পেশিবহুল। এর জন্যই কিন্তু ব্যাং লাফিয়ে যেতে পারে। কার জন্য? পিছনের পাটা পেশিবহুল হওয়ার জন্য। আর প্রথম আঙুলে কপুলেটরি প্যাড বর্তমান, এখানেও একবার লিখেছি যে কপুলেটরি প্যাড বর্তমান কাদের? পুরুষ ব্যাঙের। তাহলে পুরুষ ব্যাঙের কপুলেটরি প্যাড থাকে। এটা হচ্ছে কি এদের একটা, বলতে পারি যে একটা পুং জননাঙ্গ, একটা পুং জননাঙ্গ। পুরুষদের পুং জননাঙ্গ হচ্ছে কিন্তু কপুল জননাঙ্গ, একটা কি? কপুলেটরি প্যাড শুধু পুরুষদের দেখা যায়। আর পুরুষদের আর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে স্বরথলি বা ভোকাল স্যাক। তাহলে এই জন্যে বলছি কি, এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। কেন যৌন দ্বিরূপতা বলছি? কারণ এদের স্ত্রী পুরুষকে কিন্তু আলাদা করা যাবে কি করে? পুরুষদের স্বরথলি আছে আর কপুলেটরি প্যাড আছে, যেটা স্ত্রীদের কিন্তু নেই। এদের দেহ যদি বলি 3টে অংশে বিভক্ত, একটা হচ্ছে মস্তক, একটা দেহকাণ্ড, আর হচ্ছে গ্রীবা। আচ্ছা, গ্রীবা ও ল্যাজ অনুপস্থিত আছে। তাহলে এখানে গ্রীবা ও ল্যাজ কিন্তু অনুপস্থিত। তাহলে এদের দেহ কি বিভক্ত? 2টো অংশে, একটা হচ্ছে মস্তক আর একটা হচ্ছে দেহকাণ্ড। আর কি হচ্ছে? এদের কিন্তু গ্রীবা ও লেজ কিন্তু অনুপস্থিত। এবার সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো দেখছিলাম, সামনের পায়ে 4টে, পিছনের পা কিন্তু সামনের পায়ের তুলনায় বড়, বা সামনের পাটা ছোট আর কি পিছনের পায়ের তুলনায়। আর পিছনের পায়ে 5টি আঙুল আছে, যেটা বড় আর পেশিবহুল। আর কি বললাম? যে প্রথম আঙুলের গোড়ায় কিন্তু কপুলেটারি প্যাড বর্তমান।
পৃষ্ঠীয় দিকটা এদের জলপাই সবুজ বর্ণের, জলপাই সবুজ বর্ণের দেখতে পৃষ্ঠীয় দিকটা, আর অঙ্কীয় দিকটা হচ্ছে কিন্তু ফ্যাকাশে হলুদ। আর এদের লিপ্তপদ বর্তমান, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এদের চোখ যদি দেখি তাহলে এদের বাল্জড বলে, অর্থাৎ স্ফীত চোখ বাইরের দিকে বেরিয়ে আসছে। আমাদের অক্ষিকোটরে আছে, এদের কিন্তু চোখটা একটু উপরের দিকে রয়েছে, নিকটিটেটিং পর্দা দ্বারা আবৃত, যেটা কিন্তু দর্শনে সাহায্য করে। যখন জলে থাকে তখন কিন্তু দর্শনে সাহায্য করে নিকটিটেটিং পর্দা। টিম্পেনাম এদের শব্দ তরঙ্গ গ্রহণ করে, কানের আমাদের টিম্পেনাম পর্দা আছে এদের শ্রবণ অঙ্গ হিসাবে। ওয়াইক্লোথার্মাস, এরা ওয়াইক্লোথার্মাস বলতে এরা কিন্তু তাপমাত্রা পরিবেশ অনুযায়ী চেঞ্জ করে ফেলে, মানে নিজের দেহের তাপমাত্রা কিন্তু ফিক্সড থাকে না, যে পরিবেশে যাবে সেরকম হয়ে যাবে। তো সেই কারণে এরা কিন্তু এস্টিভেশন এবং হাইবারনেশন, এরা কিন্তু শীত ঘুম এবং গরম ঘুমে থাকে। অত্যধিক ঠান্ডাতেও বাইরে বেরোয় না, অত্যধিক গরমে বেরোয় না, কারণ এরা ওয়াইক্লোথার্মাস। তাহলে এরা কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণে, দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে কিন্তু অক্ষম। এদের ত্বকটা কিরকম হবে? মসৃণ, মিউকাস দ্বারা আবৃত এবং পিচ্ছিল। আর এরা ক্যামোফ্লেজ করতে পারবে আত্মরক্ষার জন্য, অর্থাৎ এই যে জলপাই সবুজ দেখলাম, এটা আসলে যে পরিবেশে আছে সেই রকম কিন্তু সে কালার নিয়ে নেবে, এটাকে বলে ক্যামোফ্লেজ করা। আর সেইটাকেও মিমিক্রিও বলছি, যে কাউকে অনুকরণ করা। যেমন বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো ঘাসকে অনুকরণ করে দিল, তো সেটাকে কি বলবো? মিমিক্রি। আর এদের নাসারন্ধ্র দুটি রয়েছে, আর যেটা মুখের উপরের দিকে অবস্থিত। এবার সিক্ত ত্বক যদি জলে থাকে বা যখন এস্টিভেশন বা হাইবারনেশনে থাকবে, তখন এই ত্বক দ্বারা কিন্তু এরা শ্বসন কার্য সম্পন্ন করবে, শুধুমাত্র ত্বক, কোনো রকম কিন্তু ফুসফুস বা বাকোফ্যারেঞ্জিয়াল ক্যাভিটির মধ্য দিয়ে নয়। এদের যদি শ্বাসঙ্গ বলি, তিনটেই আছে, একটা হচ্ছে সিক্ত ত্বক, একটা হচ্ছে বাকোফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি বা মুখগহ্বর, একটা বলছি ফুসফুস। কিন্তু যখন এস্টিভেশন বা হাইবারনেশনে থাকবে তখন সিক্ত ত্বক, যখন জলে থাকবে তখন শুধু সিক্ত ত্বক দ্বারা। আর গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাঙ কিন্তু কখনো জল পান করে না। তাহলে একটা প্রাণী যেটা কখনো জল পান করে না সেটা হচ্ছে ব্যাঙ। সে কি করে? সিক্ত ত্বক দিয়ে কিন্তু জল গ্রহণ করে। তাহলে এই ছিল ব্যাঙের বিভিন্ন মরফোলজি। এবার অ্যানাটমির ক্ষেত্রে আমরা পরিপাকতন্ত্রটা এখানে দেখে নিই, যে পরিপাকতন্ত্র হিসাবে মুখছিদ্র আছে, মুখগহ্বর আছে, এতে বিশেষ কিছু বলার নেই। যে গলবিল আছে, কিন্তু গলবিলটা খুবই ক্ষুদ্র, এটা মনে রাখতে হবে। এরপর গ্রাসনালী আছে, তারপর পাকস্থলী। পাকস্থলীর পর কি দেখতে পাবো আমরা? ক্ষুদ্রান্ত্র। আর ক্ষুদ্রান্ত্রে আছে ডিওডিনাম আর ইলিয়াম, দুটো অংশ। আর ডিওডিনামে এসে মিশেছে এইচসিএল, পেপসিন। এটা কার মাধ্যমে? সাধারণ পিত্তনালীর মাধ্যমে মিশ্রিত হচ্ছে। তাহলে ডিওডিনামে এসে কে মিশছে? এখানে এইচসিএল আর পেপসিন, কার মধ্যে দিয়ে? সাধারণ পিত্তনালীর মধ্যে দিয়ে। আর ছোট অংশ রয়েছে ইলিয়াম। আর এখানে খাদ্যের সম্পূর্ণ পরিপাক, শোষণ এইসব সম্পন্ন হবে কি দ্বারা? শোষণ হবে ভিলায়ের দ্বারা। আর ক্ষুদ্রান্ত্রে বলতে পারি এখানে খাদ্যের কিন্তু সম্পূর্ণ পরিপাক হচ্ছে। এদের বৃহদন্ত্র বলতে এর প্রধান অংশটাই হচ্ছে রেকটাম, আর বিশেষ কিছু নেই। আর অবসারণী ছিদ্র আছে, যার মাধ্যমে অপাচ্য খাদ্যের নির্গমন হয়। আর যকৃৎ থেকে পিত্তরস করিতে হয়, এটা ফ্যাটের ইমালসিফিকেশনে সাহায্য করে। এটা মোটামুটি আমরা ক্লাস 9-এ যেগুলো মানুষের পরিপাকতন্ত্র পড়েছিলাম অনেকটাই একই রকম। এরপর কি রয়েছে? যে অগ্নাশয়। এদের অগ্নাশয় রস কিন্তু অগ্নাশয় থেকে খরিত হয়। আর পাকগ্রন্থি কি ক্ষরণ করে? একটা হচ্ছে ইসিএল, একটা পেপসিনোজেন। পেপসিনোজেন কি? একটা প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, কিন্তু নিষ্ক্রিয়। এইচসিএলই কিন্তু, এইচসিএল এই পেপসিনোজেনের ওপর ক্রিয়া করে কি তৈরি করবে? পেপসিন, যেটা প্রোটিন পরিপাকে সাহায্য করবে। তাহলে এই ছিল পরিপাকতন্ত্র, এর বিভিন্ন অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে কয়েকটা ছবি দিয়েছি, তাহলে এখানে একবার দেখে নেব যে এখানে ওই যে ডিওডিনামে যুক্ত হচ্ছে, এটা ডিওডিনাম, এটা দেখানো নেই। অর্থাৎ এই যকৃৎ, এখান থেকে একটা নালী গিয়ে একদম এখানে গিয়ে যুক্ত হবে। তাহলে কি নিয়ে যাবে? এখানে পাকরস নিয়ে যাবে। তারপর পাকরস বলছি, ওই যকৃৎ থেকে কি নিয়ে যাবে? ওই বাইল জুস নিয়ে যাবে। এখানে অগ্নাশয় আছে, অগ্নাশয়ের রস নিয়ে যাবে, সেটাও এখানে দেখানো নেই। তাহলে এই একটা লাংস, এই একটা লাংস। এখানে এগুলো কি রয়েছে? এগুলো ফ্যাট বডি, তার উপরে বৃক্কের উপরে। তাহলে এবার এটা হচ্ছে কিডনি বা বৃক্ক, আর এটাকে বলবো ইউরেটার, এটাকে গোবিনী বলছি। আর এই অংশটা হচ্ছে রেকটাম, এটা বৃহদন্ত্রের অংশ। আর এইটা, এই নিচে এটা দেখতে পাচ্ছি, এটা ক্লয়কা, আর এটা ক্লয়কাল অ্যাপারচার, যেটা এই বাইরে উন্মুক্ত হয়েছে, এটা অ্যাপারচার, এটা ক্লয়কা। আর এটা হচ্ছে রেকটাম। আর এটা ইউরিনারি ব্লাডার, মূত্রথলি। তাহলে এটাকে কি বলছি? ক্লয়কা। এটা স্টমাক, পাকস্থলী, তার উপরে এটা একটা লিভার, আর তার উপরে হচ্ছে কি? এসোফেগাস। এখানে এটা হচ্ছে হার্ট। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা পয়েন্ট। তাহলে এবার আমরা এখানে দেখতে পাবো, এটা হচ্ছে কি? একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এদের দেখানো হয়েছে। বৃক্কের ওপরে কিন্তু এদের টেস্টিস আছে, বৃক্কের ওপরে টেস্টিস আছে। আর এগুলো হচ্ছে ভাস ডিফারেন্স, লিখে দিয়েছে কোথাও, ভাসা ডিফারেন্সিয়া, ভাস ডিফারেন্স বলছি, ভাসা ডিফারেন্সিয়া। আর তারপর এখানে এই যে নালীগুলো আছে,
এই যে নালীগুলো আছে এগুলোকে বলে বিডার্স ক্যানেল। খুব গুরুত্বপূর্ণ, যে একটা বৃক্কের কিন্তু কি বলবো লম্বালম্বিভাবে, আড়াআড়িভাবে না, লম্বালম্বিভাবে বিন্যস্ত কি বিডার্স ক্যানেল, যেখান থেকে এই ভাষা এফারেন্সে দিয়ে শুক্রাণুগুলো কিন্তু টেস্টিস থেকে বিডার্স ক্যানেলে যায়, সেখান থেকে এই যে ইউরোজেনিটাল ডাক্ট, তো সেখানে হয়ে ক্লয়কা হয়ে চলে যায়। এটা কি? এটা ক্লয়কাল অ্যাপারেটাস। তাহলে কোথায় যাবে? যাবে হচ্ছে ক্লয়কাল। তাহলে এর মধ্যে এরপর কিন্তু এই যে ক্লয়কাল অ্যাপারচার দিয়ে বাইরে চলে যায়, আর অ্যাপারেটাস দিয়ে বা অ্যাপারচার দিয়ে। ব্যাস, এটা কি বলবো? ইউরিনারি ব্লাডার। তাহলে এটা ইউরিনারি ব্লাডার, আগেও একটা ছবিতে কিন্তু আমরা দেখেছি। আর এটাকে বলবো রেকটাম, এটা বৃহদন্ত্র। আর এর মধ্যে এই যে হলুদ রঙের যেটা আছে সেটাকে বলবো অ্যাড্রিনাল। এইবার যদি আমরা স্ত্রী জননতন্ত্র দেখি, তাহলে এখানে কি দেখতে পাবো? এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ওভারি। একদম কিডনিকে ঢেকে দিয়ে থাকে না, এখানে একটা কিডনিকে দেখা যাচ্ছে না, যাই হোক এটা হচ্ছে ওভারি, আর এটা হচ্ছে ওভিডাক্ট। এটাও গিয়ে কোথায় মিশেছে? এটাও গিয়ে মিশেছে কিন্তু ক্লয়কালে। আর এটা ক্লয়কাল অ্যাপারচার। এদিকে ইউরিনারি ব্লাডার দেখিয়েছে, এটা অভিস্যাক এই নিচের দিকে, যেটা স্ফীত হয়ে গেছে, সেটা ইউরেটার, এখান দিয়ে শুধুমাত্র মূত্র যাবে। আর এটা হচ্ছে কিডনি, এটা ফ্যাট বডি, এটা অভিডাক্ট। তাহলে এই হচ্ছে স্ত্রী। কিন্তু পুংজননতন্ত্রে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এখানে ইউরেটার দিয়ে মূত্র এবং শুক্রাণু উভয়ই যাবে, যাই জন্য এখানে ইউরিনোজেনিটাল ডাক্ট বলা হচ্ছে তাকে, এই মূত্রনালীকে, যেখানে শুক্রাণু যাচ্ছে, মূত্র কিন্তু এখানে আলাদাভাবে যাচ্ছে। ডিম্বাণু কিন্তু এই অভিডাক্ট দিয়ে যাবে, এই দিকে যাবে, আর মূত্র এই দিক দিয়ে যাবে। তাহলে এই ছিল এই চ্যাপ্টারের কুইক রিভিশন। তাহলে এখানে যা যা আমরা আলোচনা করলাম সেগুলো অবশ্যই পরীক্ষার আগে ভালো করে পড়ে নেবে। আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত।